সারাদিন সবার দরজায় গিয়ে একটু সাহায্য চাইলাম, কিন্তু কেউ আমাকে একটুও সাহায্য করলো না। অন্যদিকে কাল রাত থেকে কাকুলি আর আমি না খেয়ে আছি। এই যে দাদা, আমি এক অসহায় পাখি। অসুস্থতার কারণে কেউ আমাকে কাজেও নেয় না। তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো, তা না হলে যে আমরা খেতে না পেরে মরে যাব। এসো তো সুখী, বাড়ি থেকে বের হতে না হতেই এদের মতো ভিখারি টাকা চেয়ে বসে থাকবে। কষ্ট করে টাকা রোজগার করে তোদেরকে কেন দিব বলতো? একদম ঠিক বলেছো, চলো তো চলো। কবুতরের সুখীর কথায় অসহায় কালু অনেক কষ্ট পায় আর কষ্টে গান গাইতে থাকে। ভিক্ষা দাও, ভিক্ষা দাও তোমরা গো, ও বনবাসী, ভিক্ষা দাও আমারে গো, তোমরা ভিক্ষা দাও। হায় হায় রে, পেটের ক্ষুধার জ্বালায় মরি আমরা এই অসহায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও। আহারে, সত্যি বুঝি ওই দাদাটা বিপদে পড়ে ভিক্ষা করছে, আর অসহায়দের সাহায্য করা আমাদের কর্তব্য। এ কথা বলে টুনি কালুর কাছে যায় আর কালুর ভিক্ষার থালায় 100 টাকা দেয়। আচ্ছা দাদা, তুমি এভাবে ভিক্ষা করছো কেন? চাইলে তো কাজ করতে পারো। না রে টুনি, আমি চাইলেই কাজ করতে পারি না, কারণ আজ থেকে বেশ কয়েক মাস আগে এক দুর্ঘটনায় আমার পা ভেঙে যায়। তারপর থেকে আমি কাজ করতে পারি না, আর তাই আমরা অসহায়ের মতো দিন কাটাচ্ছি রে টুনি। কষ্ট পেও না কালু দাদা, কষ্টের পরে সুখ আসে। তুমি দেখবে একদিন তুমি ঠিক সুখের দেখা পাবে। এরপর টুনি সেখান থেকে চলে যায়। অন্যদিকে এক পরী টুনি ও কালুর সব কথা শুনতে পায়। আমি চাইলে এক্ষুনি অসহায় কাকের অভাব দূর করে দিতে পারি, কিন্তু তার আগে এই কাকের থেকে পরীক্ষা নিতে হবে। আর আমার পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে পারে, তবে আমি এক নিমিষের মধ্যে তার অভাব অনটন দূর করে দেব। এই কথা বলে পরীকন্যা একটা পাখির ছানার রূপ ধারণ করে। আঙ্কেল, ও আঙ্কেল, আমি এক এতিম ছানা, আমার যে অনেক খিদে পেয়েছে আঙ্কেল, আমাকে কিছু টাকা দাও না আঙ্কেল, আমি দোকান থেকে খাবার কিনে খাবো। আমি হলাম এক অসহায় ভিখারি, তোকে আবার সাহায্য করব কিভাবে? কিন্তু তুই তো অনেক ছোট, তাই আমাদের মতো তুই না খেয়ে থাকতে পারবি না। এই নে, আজ সারাদিন ভিক্ষা করে এই 100 টাকা পেয়েছি, তুই এই 100 টাকা দিয়ে খাবার কিনে খাস, কেমন? এরপর কালু পারুল রূপী পরীকন্যাকে টাকা দিয়ে যেই না চলে যাবে, ঠিক তখনই পরীকন্যা নিজের রূপে ফিরে আসে আর পেছন থেকে কালুকে ডাকতে থাকে। আঙ্কেল, ও আঙ্কেল, কোথায় যাচ্ছো? আমার কথা শোনো। এ কি, তুমি তো একটা পরী, কিন্তু এখানে তো ওই মেয়েটা ছিল, তবে কি? হ্যাঁ আঙ্কেল, তুমি যা ভাবছো তাই। আমি ওই মেয়েটার রূপ ধারণ করে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা বলো তো? তোমার কষ্টের কথা আমি সব শুনেছি, তাই তোমাকে সাহায্য করার আগে আমি তোমার পরীক্ষা নিয়েছি। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাই এই সবগুলো কলস তোমার। এরপর পরীকন্যা সেখান থেকে চলে যায় আর কালু ভিক্ষের তালা ফেলে দিয়ে ঠেলা গাড়ি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে কাকুলিকে সব কথা খুলে বলে। এরপর কালুর সংসারের সব অভাব দূর হয়ে যায়। এক নিমিষে অসহায় কালু অনেক ধনী পাখি হয়ে যায়। ওরে বাবা, কত বড় ধনির বাড়ি! যাই, এই ধনির বাড়ির ভিতরে যাই, এখন বড্ড খিদে পেয়েছে। এই বাড়িতে গেলে নিশ্চয়ই মাংস দিয়ে ভাত খেতে পারবো। সেই কবে যে মাংস দিয়ে ভাত খেয়েছি মনেই পড়ছে না। এরপর সে বৃদ্ধা কালুর বাড়ির সীমানায় প্রবেশ করে। ঠিক তখনই সেখানে তোতা দারোয়ান চলে আসে। এই বুড়ি, এই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? বাইরের দেয়ালে দেখিসনি স্পষ্ট ভাবে লেখা আছে গরিবদের প্রবেশ নিষেধ, তারপরেও তুই কেন এসেছিস? কেন রে বাবা, গরিব জন্য
আমরা পাখি নই নাকি? তাছাড়া এত বড় বাড়িতে থাকিস জন্য এত অহংকার করছিস। অহংকার কিন্তু নিজেদের পতন ডেকে নিয়ে আসে। আমাকে একটু মাংস দিয়ে ভাত খেতে দে না রে বাবা। শোন বুড়ি, ভালোই ভালোই বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। তা না হলে কালু স্যার যদি একবার দেখে যে আমি তোর মতো গরিব বৃদ্ধাকে বাড়ির ভেতরে আসতে দিয়েছি, তাহলে স্যার আমাকে আজকেই কাজ থেকে তাড়িয়ে দিবেন। ও, তার মানে তুই এই বাড়িতে কাজ করিস, আর এই বাড়ির মালিকের জন্য তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি? তোর মালিককে বলে দিস অহংকারের অধপতন একদিন হবে। এরপর মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায়। চলো কাকুলি, আজ আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। না, আমি কোথাও যাব না। আমি এত ধনী পাখির স্ত্রী হওয়া সত্ত্বেও ওই টুনি আমাকে কুয়ো থেকে পানি নিতে দেয়নি। কি? ওই টুনির এত বড় সাহস? ও কিনা আমার স্ত্রীকে পানি নিতে দেয়নি? তুমি কেঁদো না কাকুলি, আমি আজকে ওই কুয়ো তোমার নামে কিনে দিব, আর বনের একজনকেও কুয়োর ধারের কাছেও আসতে দিব না। দরকার হলে সেখানেও একজন দারোয়ান রেখে দিব। যেমন কথা তেমন কাজ। কালু মোড়লের কাছে চলে যায় আর মোড়লকে টাকা দিয়ে বনের মধ্যে থাকা একটি মাত্র কুয়ো সে কিনে নেয়। এই টুনি, আজকে থেকে তোরা এই কুয়ো থেকে পানি নিতে পারবি না, কারণ এই কুয়োটা কালু স্যার কিনে নিয়েছেন। এসব তুমি কি বলছো টিয়ে দিদি? পুরো বন মিলে একটি মাত্র কুয়ো, আর কালু দাদা যদি কুয়ো থেকে পানি নিতে না দেয় তাহলে আমরা কি করব? কোথা থেকে পানি পাবো? কালু দাদা হঠাৎ করে ধনী হয়ে গিয়ে অনেক অহংকারী হয়ে গেছে রে টুনি। এবার বুঝি আমাদের সবাইকে পানি না পেয়ে মরতে হবে। না না সুখী দিদি, এক্ষুনি আমাদের সবাইকে মোড়ল বাবুর কাছে যেতে হবে। এরপর সবাই মিলে মোড়ল বাবুর কাছে চলে যায় আর তাকে কালুর কুয়ো কেনার কথা খুলে বলে। তোরা ঠিকই শুনেছিস, আমি ওই কুয়োটা একদিন তোদের জন্য বানিয়ে দিয়েছিলাম, আর আমি সেই কুয়োটা অনেক বেশি দামে কালুর কাছে বিক্রি করে দিয়েছি। এখন আমরা কি করব মোড়ল বাবু? পানির অভাবে যে আমরা পুরো বনবাসী মরে যাব। তোরা বেঁচে থাকবি না মরে যাবি তাতে আমার কি? যা তো, তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে। মোড়লের কথা শুনে সবাই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এখন আমাদের পাশের বন থেকে পানি সংগ্রহ করতে হবে। যদিও এত দূর থেকে পানি নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হবে, কষ্ট হলেও যে আমাদের পানি নিয়ে আসতেই হবে রে। মনে হচ্ছে ওই পাখিগুলো কোনো বিপদে পড়েছে, আর অন্যের বিপদে এগিয়ে যাওয়াই তো আমার কাজ। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে কাঁদছো কেন? এরপর টুনি পরিকন্যাকে সব কথা খুলে বলে। আমি যাকে অসহায় কাক ভেবে সাহায্য করেছিলাম, সে কিনা ধনী হয়ে গরিবদের উপর অন্যায় অত্যাচার করছে, সে কিনা অহংকারী হয়ে গিয়েছে। আমি আজকেই কালু আঙ্কেলের অহংকারের পতন করব। এরপর পরিকন্যা সেখান থেকে কালুর বাড়িতে চলে যায় আর পরিকন্যাকে দেখে কালু অবাক হয়ে যায়। কি পরিকন্যা, তুমি? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করে আমি ভুল করেছিলাম, তাই আমি তোমার থেকে সবকিছু কেড়ে নিয়ে তোমার মন থেকে অহংকার দূর করতে এসেছি। এরপর পরিকন্যা জাদু করে কালুকে এক নিমিষেই ধনী থেকে ভিক্ষুক বানিয়ে দেয়। এরপর সে আবারও টুনিদের কাছে চলে যায় আর তাদেরকে নতুন একটা কুয়ো বানিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, অহংকার অধপতনের মূল। তাই আমাদের কখনো অহংকার করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? মা, ও মা, আমি যে খুব ভয় করছি, আমাকে এখান থেকে নিয়ে যাও না মা। এ কি হাসছো না? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি বলি, আমি মায়ের সাথে ঘুরতে এসেছিলাম, আর ঘুরতে এসে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। জানো তো, আমার মা ওই নদীটার কাছেই ছিল, কিন্তু আমি নদী থেকে উঠে একা একা বাড়ির ভিতরে চলে এসেছি। আর বাড়ির ভিতরে এসে পথ ভুলে গিয়েছি। তোমরা আমার মাকে খুঁজে দিবে, বলো না? বোকা পেয়েছিস আমাদের? ফ্রিতে একটা হাঁসের ছানা পেয়েছি, আর তোকে কিনা এমনি এমনি যেতে দিব? শোন টুনি, এই ছানাকে তুই আমার কাছে দে, আমি ওকে অনেক মজা করে রান্না করে খাবো। না কালু দাদা,
ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, আর আমি ওর মাকে খুঁজে বের করে ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিব। তুমি একবার ভেবে দেখো, আর যদি ওর জায়গায় তোমার সন্তান থাকতো তাহলে তোমার কেমন লাগতো? ওর মা হয়তো ওর জন্য অনেক কষ্ট পাচ্ছে। বাচ্চা টুনি সবসময় ভালো সাজতে গিয়ে আমার হাঁস খাওয়াটা নষ্ট করে দিল। তবে এই হাঁসটা আমি খাবোই খাবো। তুই বরং একে খাইয়ে দাইয়ে বড় কর, তারপর আমি ভয় পেও না হাঁসছানা, এসো তুমি আমার সাথে এসো। তা না হলে কেউ তোমাকে দেখতে পেলে তোমার ক্ষতি করতে পারে। টুনির কথা শুনে হাঁসছানা টুনির সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর টুনি ও হাঁসছানা বাড়িতে চলে যায়। অন্যদিকে কালুও বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি কাজ শেষ করে হাঁসছানার মাকে খুঁজতে বের হয়। আর এভাবে টুনি বেশ কিছুদিন ধরে হাঁসছানার মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে হাঁসছানার মাকে খুঁজে পায় না। তুমি কেঁদো না, আমার মা খুব ভালো। তুমি দেখবে আমার মা ঠিক তোমার মাকে খুঁজে এনে দিবে। না রে মা, আমি আজকে ওর মাকে খুঁজে পাইনি, তবে এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। আমি তোকে যেমন ভালোবাসি ঠিক তেমন করে ওকেও ভালোবাসবো। কি হাঁসছানা, থাকবে তো আমাদের সাথে? হ্যাঁ, আমি তোমাদের সাথেই থাকবো। এরপর হাঁসছানা টুনির বাড়িতে থাকতে শুরু করে। এদিকে টুনিও হাঁসছানাকে নিজের মেয়ের মতো যত্ন করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে হাঁসের সেই ছোট্ট ছানাটি অনেক বড় হয়ে যায়। মারি, আজকে নাকি অনেক জোরে ঝড় বাতাস হবে। এদিকে আমাদের ঘরটা তো অনেক দিন থেকে মেরামত করা হয়নি। এবার মনে হয় আমাদের ঘরটা ভেঙে যাবে। বলতে না বলতেই অনেক জোরে ঝড় বাতাস শুরু হয়ে যায়। আর ঝড় বাতাসে টুনির ঘরটা ভেঙে যায়। হায় হায় রে, ঘরটা যে ভেঙে গেল। এখন আমি তোদেরকে নিয়ে কোথায় যাব? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিন্তু না মাসি, আমি এক্ষুনি আমাদের থাকার ব্যবস্থা করছি। কি আমি কি দেখছি? কে তুমি বলো তো? নিশ্চয় তুমি কোনো সাধারণ হাঁস নাও। হে মাসি, আমি কোনো সাধারণ হাঁস নই। আমি এক জাদুর রাজ্যের জন্ম নিয়ে হাসছি না। আমি বড় হওয়ার পর আমার জাদু শক্তি ব্যবহার করতে পারছি। কিন্তু এতদিন তুমি এই কথাটা আমাদেরকে কেন বলনি বলো তো? আমি ভেবেছিলাম এই কথাটা জানার পর যদি তোমরা আমার মাকে খুঁজে না দিয়ে আমার উপর অত্যাচার করো, এই ভয়ে আমি তোমাদের থেকে এই কথাটা লুকিয়েছিলাম। তবে এতদিন তোমাদের সাথে থাকার পর বুঝতে পারছি তোমাদের মতো সৎ আর ভালো মনের পাখি এই বনে আর দুটো নেই। শোনো কালু, আমাদের ছেলেটা সে কবে থেকে ডিম ভাজি দিয়ে ভাত খেতে চাচ্ছে, কিন্তু তুমি ওর ইচ্ছেটা পূরণ করছো না। তাই ছেলেটা ভাত না খেয়েই খেলতে চলে গেছে। ডিম ভাজি খাবে? কিন্তু কাকুলি, বাজারে ডিমের যা দাম, এত দাম দিয়ে ডিম কিনবো কি করে? তবে ডিম ভাজি খাওয়ার একটা উপায় আমার কাছে আছে। তাই নাকি? কি উপায় কালু? এরপর কালু কাকুলির কানে কানে ডিম ভাজি খাওয়ার একটা উপায় বলে দেয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু ও কাকুলি টুনির বাড়িতে চলে যায়। আর ঘুমন্ত হাঁসের ছানাকে চুরি করে নিয়ে যায়। আর দেখতে দেখতে রাত কেটে দিন হয়ে যায়। আমি কোথায়? আর এখানে এলাম এবার কি করে? আমরা তোকে চুরি করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কেন আন্টি, তোমরা আমাকে কেন এনেছো? ডিম নেয়ার জন্য। আমার ছেলেটা ডিম খেতে চাচ্ছে, কিন্তু টাকার অভাবে অত দাম দিয়ে ডিম কিনতে পাচ্ছি না। তাই তোকে ধরে নিয়ে এসেছি। তুই একটা ডিম দিলে আমরা আমাদের ছেলেকে ডিম ভাজি দিয়ে ভাত খেতে দিতাম। কাকুলির কথা শুনে হাঁসছানা জাদু করে একটা সোনার ডিম দেয়। আর হাঁসছানাকে সোনার ডিম দিতে দেখে কালু ও কাকুলি অনেক লোভে পড়ে যায়। এ আমি কি দেখছি কাকুলি? এ তো কোনো সাধারণ হাঁস নয়,
এ তো সোনার ডিম দেয়া হাঁস। হা, 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 হা। আমাদের কপাল খুলে গেছে কাকুলি, কপাল খুলে গেছে। আমরা এবার ধনী হয়ে যাব। ঠিক বলেছো কালু, টুনির পোষা হাঁসের ছানাকে কিছুতেই ছেড়ে দেয়া যাবে না। এই হাঁসের ছানা, এক্ষুনি আমাদের কলসি ভর্তি সোনা দানা দে, তা না হলে কেটে আমরা তোর মাংস দিয়ে ভাত খাবো। লোভী মাইসি, তোমাদের এই আশা কোনো জন্য পূরণ হবে না। তোরা গরিব ভেবে আমি তোদের সাহায্য করে একটা সোনার ডিম দিয়েছিলাম, কিন্তু তোরা তো অনেক লোভী, তাই তোরা ওই সোনার ডিম পাওয়ার যোগ্য নস। এরপর হাঁসের ছানা জাদু করে সোনার ডিমটিকে সাধারণ ডিম বানিয়ে দেয় আর নিজের জাদু শক্তি দিয়ে খাঁচা থেকে নিজেকে মুক্ত করে। এই রে আমার জাদুর মাদুর, নিয়ে যা আমায় তোর বহুদূর। সাথে সাথে সেখানে একটা জাদুর মাদুর চলে আসে আর হাঁসের ছানা জাদুর মাদুরে চড়ে টুনির বাড়ির দিকে চলে যায়। দেখলে কাকুলি, চোখের সামনে এ কেমন কাণ্ড হয়ে গেল। টুনি কিনা শেষমেশ একটা জাদুর হাঁসের ছানা খুঁজে পেল। টুনি তো এখন ধনী হয়ে যাবে কাকুলি। ঠিক বলেছো কালু, কিন্তু আমরা যদি লোভ না করতাম তাহলে আমরা অন্তত একটা সোনার ডিম পেতাম। লোভ করে সেটাও হারালাম। এই তো একটা ডিম, মা এক্ষুনি আমাকে ডিম ভাজি বানিয়ে দাও। ঠিক আছে রে বাবা, চল আমি তোকে ডিম ভাজি বানিয়ে দিচ্ছি। আরে ওই তো আমার মা, আমি তোমার কাছে আসছি মা, আসছি। এরপর হাঁসের ছানা তার মায়ের কাছে যায় আর নিজের সন্তানকে দেখে মা হাঁসের চোখে জল চলে আসে। আমার রেনু, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি রে মা? আমি যে তোকে কত খুঁজেছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। তুই এতদিন কোথায় ছিলি রে মা? এতদিন পর তুমি আমাকে কিভাবে চিনলে মা? একজন মা তার সন্তানকে খুব সহজেই চিনতে পারে রে মা। বললি না তো এতদিন তুই কোথায় ছিলি? এরপর হাঁসের ছানা তার মাকে সব কথা খুলে বলে। আমি ঠিক জানতাম তুই একদিন ঠিক আমার কাছে চলে আসবি, আর তাই তো আমি রাজ্যে ফিরে না গিয়ে এই বনে ঘর বানিয়ে থাকতে শুরু করেছি। চল রে মা, আমরা এখন আমাদের রাজ্যে ফিরে যাই। হ্যাঁ মা, যাবো। তবে যাওয়ার আগে টুনি মাসির কাছ থেকে বিদায় নিতে হবে। এসো মা, আমার সাথে এসো। এরপর মা হাঁস ও ছানা জাদুর মাদুরে চড়ে টুনির বাড়িতে চলে যায়। টুনি মাসি, এই দেখো, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তোমার জন্য আমি আমার সন্তানকে ভালোভাবে ফিরে পেয়েছি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এরপর মা হাঁস জাদু করে টুনিকে 2 কলসি স্বর্ণ মুদ্রা দেয়। এরপর মা হাঁস টুনিকে বিদায় জানিয়ে তার সন্তানকে নিয়ে জাদুই রাজ্যে চলে যায়। এদিকে টুনির অভাবের দিন ফুরিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়, আর লোভের ফল সবকিছু ধ্বংস করে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।